বিশ্বাসে মিলায় বন্ধু অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস বরাবরের মতোই আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের অতিথিও একজন স্পেশাল অতিথি, এবং তার কথা যদি এভাবে বলি যে কিছু কিছু মানুষ একটা প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যখনই তিনি বহুমুখী প্রতিভায় আস্তে আস্তে বিস্তার ঘটান নিজেকে, তখন একটা প্রতিভা হয়তো এখান থেকে আস্তে করে খসে পড়ে। কিন্তু উনি এমনই একজন যিনি তার সমস্ত প্রতিভা খুব সুন্দর করে আমাদের মাঝে বিকশিত করেছেন এবং জল করে জ্বলছেন। এবং যার কথা আমি বলতে চাইছি, তিনি এমন একজন ব্যক্তি যে কিনা আমার এই মিডিয়া জগতের সবচেয়ে কাছের ব্যক্তির একজন, এবং হাতে গোনা যদি সবচেয়ে কাছের 2-3 জন ধরি, তার মধ্যে তিনি একজন। তো সুতরাং বুঝতেই পারছেন যে আমি ভীষণভাবে আজকে এক্সাইটেড, এবং আমি খুব কি বলবো উত্তেজিত যে আমি কখন তার সাথে বসবো এবং গল্প করব। কারণ তার সাথে গল্প করলে গল্পের কোনো শেষ হয় না। আজকের এপিসোড কখন শেষ হবে আমি জানি না, শুরুটা আগে করে নিই। যার কথা বলতে চাইছি তিনি আমাদের অতি প্রিয়, অতি আপন, আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন জিন। তার নাম হচ্ছে আমাদের সবার প্রিয় সজল। না দেখ, এটা কিন্তু সত্যি আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে স্টার্টিং ফ্রম মডেলিং, র্যাম্প, উপস্থাপনা, টিভি নাটকে অভিনয়, সিনেমাতে অভিনয়, কোন জায়গাটা বাকি আছে? আমি কিন্তু কোনোটা খারাপ বলি নাই, এবং সবগুলাতেই তুমি ইউ আর এ শাইনিং স্টার ফ্রম অল দ্য ভেরি বিগিনিং। তখন থেকে এখন পর্যন্ত তুমি ওই যে বলেছিলাম না, একটু জল করছো। কিন্তু আমার পিছনে যে অনেক মানুষের ইন্সপিরেশন থাকে, তা তো থাকি। অনেক মানুষ যে আমাকে সুন্দরভাবে গাইড করে এবং আমাকে বলে যে দিস ইজ দ্য থিং ইউ আর ডুইং, দিস ইজ দি রাইট থিং ইউ আর ডুইং, নট ডু দ্যাট থিং। সেটা তো অনেক ব্লেসড একটা জায়গা না? ডেফিনেটলি। এবং আমি জেনুইনলি বলি দেবুদা, যেমন আমি ওয়ান অফ দি লাকিয়েস্ট ওয়ান যে কিনা আসলে আমি খুব ভালো বন্ধু পাইছি। অফকোর্স। এবং হয় না যে আমাদের হয় না যে ব্যাচমেট ওয়াইজ বন্ধু, তো সেগুলো তো না, আসলে আমরা কে কখন কোথা থেকে এসে যে একসঙ্গে সবাই হলাম, এবং সেই ডে ওয়ান 21 টেলিভিশন থেকে যে আমাদের ফ্রেন্ডশিপ, এবং ওটাই স্টিল কত 21 বছর হয়ে গেল, 21 টিভি 21 বছর এখনো একই রকম। যাই হোক, এই গল্পগুলো আমরা শুনবো আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগে, ঠিক আছে? আমি একটু দর্শকদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। ইনফ্যাক্ট প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের যে প্রথম ভাগ আপনারা খুব ভালো করে জানেন, সেই ভাগে আমরা এখন চলে যাচ্ছি। সেই ভাগটির নাম হচ্ছে জীবনের গল্প আছে বাকি অল্প। তো আসলেই মানে যে বলে না যে পৃথিবী গোল, তোর আর আমার ক্ষেত্রে আমি মনে করি যে ওই ব্যাপারটা আছে একদমই, তাই না? এখনো সেই একই রকম আমি ওই ভাইবটা এখনো আমি পাই, তুইও পাস। আমরা আসলে সবচেয়ে ভালো সময়টা কখন গিয়ে কাটাই, যখন দেশের বাইরে কোনো শোতে যাই। হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ও মাই গড, তখন গিয়ে আসলে বোঝা যায় যে দুই পাগল একসাথে হয়েছে। এক্স্যাক্টলি। এবং দর্শকদেরকে আমি জানিয়ে রাখি একটা জিনিস, যে অলমোস্ট আমার এবং সজল যখন থেকে নাম করেছে, এবং আমাকেও যখন থেকে মানুষ চিনেছে বা নাম আমরাও করেছি, তো সেই জায়গার থেকে সময়কালীন কিন্তু একদম একই টাইম ফ্রেম এবং একই প্ল্যাটফর্মে একদম। তো এখন আমি যেটা জানতে চাই সজলের ব্যাপারে, আমি জানি কিন্তু দর্শকরা অনেক রকম ব্যাপার আছে যেগুলো জানে না, যে সজল কখনো কি এরকম হয়েছে যে হুট করে তার কোনো কিছু হয় না জীবনে? তো মিডিয়া জগতে সজলের পদার্পণটা কোনো অনুপ্রেরণা দিয়ে না, নিজেই মনে হয় ধুরু আমি যাই নামি, এরকম কি ঘটনাটা কি? এটা একটু শুনি। ওটা মানে একটা বাচ্চাদের স্কুলের মতো, ওই জায়গায় আমরা সবাই যেতাম, ওটা আড্ডা দিতাম। তো সেই স্কুলটা থেকে আসলে যদি বলি, ওখান থেকে স্টার্টেড আপ। ওখানে আসলে ছোট ছোট বাচ্চারা আরো বেশি পারফর্ম করতো, আমরা তখন ওখানে আসলে আড্ডাই দিতাম সবাই। এবং আমরা যখন স্কুলটা বন্ধ হয়ে যাবে, তখন আসলে প্ল্যান হয় যে আচ্ছা উই হ্যাভ টু ডু সামথিং, কজ স্কুলটা ওই বিল্ডিং এর যে রেন্টটা, সেটা আসলে দেবার জন্য মনে হয় তখন ইয়ারলি 60,000 টাকা লাগতো ওই সময়। হ্যাঁ, এবং তখন কিন্তু আমরা সব হচ্ছি যে স্কুল ক্রসিং কিংবা স্কুল ক্রসিং ম্যাট্রিক দিব। তো এই টাকাটা কি করে আসবে? তার মানে উই হ্যাভ টু ডু ওয়ার্ক। এবং তখন যেটা হতো, পকেট মানির জন্য টিউশনই করা হতো, কিন্তু হয় না ওই এত বড় অ্যামাউন্ট আসতো না। রাইট। তো তখন যে মনে হলো যে আচ্ছা কিছু তো করতে হবে, তো আমরা তখন কিছু শোজের জন্য গিয়ে কথা বলি, যে বাট এক্সপোর্ট শো হতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের চাওয়া ছিল হচ্ছে বাচ্চারাই পারফর্ম করবে, কিন্তু আমরা যাবার পর ওনারা বললেন যে না, তোমরা পারফর্ম করো। এবং আমাদেরকে খুবই লো একটা অ্যামাউন্ট বললো, যেটা দিয়ে মানে দুটো শো করলে হয়তো ওই অ্যামাউন্টটা আসবে। এবং আমরা কিন্তু তখন প্রায় 7-8 জন।
তো তখন যেটা মনে হলো যে আচ্ছা ঠিক আছে স্কুলটার জন্য হলো আমাদেরকে উই হ্যাভ টু ডু ওয়ার্ক, তো আমরা ওটা করি। ওটা করার পরে যখন 1 বছরের জন্য স্কুলটা রান করলো, পরে যে মনে হলো যে আচ্ছা আসলে মানে এভাবে করে তো হবে না, তার মানে যদি করতে হয় প্রপারলি কিছু করতে হবে। তখন ইটিভিতে ওই যে অডিশনসের কল দিচ্ছিল এবং এটার ইনফরমেশন আসলো, আসার পরে এবং আমি আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র ভাই উনি প্রোগ্রামটা বানাচ্ছেন, তো তার মানে অডিশনটা দিব। তারপর অডিশন দিলাম এবং ওখানে তখন অলরেডি নোন একজন যিনি কো হোস্ট, একটা ধাক্কাও থাকে যে উনি ফ্যামিলিয়ার এবং নোন টু এভরিওয়ান। তারপরেও অডিশনটা হয়ে যায়, হওয়ার পরে যে চলা শুরু করলো এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সেটা তো ইতিহাস অবশ্য আমরাও জানি, আমি জানি অ্যাটলিস্ট। আচ্ছা ওটা খুব ডিফিকাল্ট জার্নি ছিল। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে এই যে চলা শুরু করলো, এটা তো অ্যাজ আ হোস্ট আমরা সজলকে পেলাম, এবং তার আগে পরে মাঝে আমরা কিছু কিছু টিভিসিতেও সজলকে পাচ্ছি। তো হঠাৎ করে সজল অভিনেতা হয়ে গেল, মানে হঠাৎ করে না, ডেফিনেটলি এটারও একটা গ্রুম একটা সেশন গেছে সজলের জীবনে, যে কারণে সজল অভিনেতা হিসেবে আজকে এই পর্যায়ে এসছে। তো অভিনয়ের পোকাটা আসলো কেন? আমি অভিনয়টা করতে চাই নাই, আহা, সত্যি আমি চাই নাই। হ্যাঁ, আমি সত্যি চাই নাই। আমার প্ল্যানিং এর মধ্যে ছিল হচ্ছে যখন ওটা করি, এবং এটা একদমই সত্যি যে যখন একটা কাজ একটু পরিচিত হয় কিংবা মানুষের মুখে মুখে আসে, ভালো বলে, তখন দেখা যায় আরো কিছু কাজ এমনি থেকে আসে। তো ওই জায়গা থেকে তখন হোস্টিং এর কিছু কাজ আসতে শুরু করে। আচ্ছা, কিন্তু যেহেতু পড়াশোনা একটা ভীষণ চাপ ছিল আইবি এর, তো সব মিলায় হবে না, তো আমি এটা তখন ধরে নিয়েছিলাম যে আচ্ছা তাহলে কি কি করতে পারি, যে একটা শো করতে পারি কিংবা বিজ্ঞাপন করতে পারি। তো বিজ্ঞাপনের জন্য আবার স্ক্রিন টেস্ট দিতাম। স্ক্রিন টেস্ট দেওয়ার পরে যখন ওটা সিলেক্ট হয়ে যায়, এবং আলহামদুলিল্লাহ অনেক কাজ কিন্তু দেবুদা করি নাই, কিন্তু ওই বছরে একটা দুটো কিন্তু ওটা সামহাও হয়তো মানে সবার কাছে চর্চার জায়গায় আসতো। তো ওখান থেকে তখন নাটকের কল আসা শুরু হয়। ওকে, এবং এটাও আমার একটা ফ্রেন্ড, সে বানাবে হচ্ছে তার ফার্স্ট ফিকশন। আচ্ছা, এবং আমি আমি বলছি আমি পারি না, আমাকে নিও না, এবং খুব গার্বেজ হবে। তো ও তখন আমাকে বলে যে আচ্ছা কিছু করার দরকার নেই, খারাপ হলে কেউ দেখবে না, আমরা নিজেরা দেখবো, সিডি আকারে বাসায় থাকবে। হ্যাঁ, কারণ আর তোকে পয়সা তো দিতে হবে না। হ্যাঁ, পয়সা দিতে হবে না। তো ভালো, তারপরে সবাই গেলাম, বললাম ফান টান সব আসলাম, এবং সেটা এডিট হচ্ছিল ইয়েতে, ইমপ্রেসে। আচ্ছা, তো সাগর আঙ্কেল দেখেন, সাগর আঙ্কেলের কাছে ভালো লাগে, এটা অন এয়ার হয়ে যায় ওখানেই, মানে ওই চ্যানেলই হয়, ওই চ্যানেলে, চ্যানেল আইতে হয়ে যায়। চ্যানেল আইতে হয়ে যায়। এবং যেহেতু আমাকে বিজ্ঞাপনে আবার আনছেন হচ্ছে আফজাল আঙ্কেল, হ্যাঁ, তো আফজাল আঙ্কেল এমনিতে গাইডও করতেন। তো উনি দেখার পর উনি খুব ডিসহার্টেন হন, ডেকে নিয়ে বকেন লিটারেলি, যে যে কাজটা করতে হবে সেটা জেনে বুঝে শিখে করো, মানে কেন করতে হবে। তখন আমার যেটা মনে হচ্ছে, কারণ এমনি থেকেও আমার খুব ক্রেভিং নাই, তো আর যেহেতু অন্য জায়গায় আসলে প্ল্যানিং একটু অন্যদিকে, আমার হবে না, তার দরকার নাই, একটা অভিমানও তৈরি হয়েছে যে করব না। এরপরে আবার 2-3 বছর পরে আফজাল আঙ্কেল ওনার ডিরেকশনে একটা কাজ হবে, এবং সেলিম আল দিন স্যারের স্ক্রিপ্ট। তো তখন কিন্তু আমি এসব বুঝিই না, মানে কোনো ধারণাই নাই এই বিষয়গুলো নিয়ে। তো তখন উনি ডেকে এরকম বলেন যে এটা শিখে করতে হবে এবং স্ক্রিপ্ট পড়তে হবে, এই স্ক্রিপ্টটাকে হয় না যে স্ক্যানিং করতে হবে। তো এই ওয়ার্ডগুলোর সাথেও পরিচিত না। আমি পড়তাম, ওখান থেকে একটা মানে পার্ট টাইম জব করতাম, ওঠার পরে আফজাল আঙ্কেলের বাসায় যেতাম, উনি আমাকে ডায়লগ পড়াতেন ধরে ধরে, এবং এরকম করে পড়ে টড়ে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা শুটিংয়ে যাই। এবং যখন শুটিংটা করার পরে ওটা করার সময় গিয়ে ভালো লাগছিল, এটা একদম সত্যি। এবং এটাও সত্যি, সেলিম আল দিন স্যারের স্ক্রিপ্ট এখনো পর্যন্ত আমি এরকম স্ক্রিপ্ট দেখি না, মানে খুবই দুর্বোধ্য ডায়লগ, এবং বলতে পারলে খুব সুন্দর আর বলতে না পারলে খুব বিচ্ছিরি। যখন এটা অন এয়ার হয়ে গেল, তখন একদিন সেলিম আল দিন স্যার ফোন করেছিলেন মাত্রা থেকে। তা আমি ভেবেছিলাম যে আফজাল আঙ্কেল ফোন করেছেন। তা আমি আর ফোন করে, হ্যাঁ আফজাল আঙ্কেল, মানে আমি ধরে নিয়েছি যে আফজাল আঙ্কেল বলছে, না কাজটা ভালো হয়েছে, আদনান যে চরিত্রটা সেটা খুব সুন্দরভাবে পাওয়া গেছে। তা আমি ভাবছি আচ্ছা আফজাল আঙ্কেল, আপনি তো বলছেন, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। তারপরে উনি বলেন যে সজল, আমি সেলিম আল দিন বলছি, এবং উনি আমাদের ড্রামাটিক্সের টিচার, এবং ওনাকে সবাই খুব ভয় পান। আমি যেখানে ছিলাম আমি ওখান থেকে দাঁড়ায় যাই, এবং উনি কিন্তু দেখেন না। তো আমি পরে বললাম যে জি স্যার। তারপর বলে যে আমার আদনান চরিত্রটা ভালো লেগেছে, যেভাবে করে আমি চেয়েছি আমি অনেকাংশে পেয়েছি, এবং এর পরের লটের আগে যদি প্রয়োজন হয় আমার সাথে এসে কথা বলুন।
দিস ইজ দি ফার্স্ট কল, সেকেন্ড কল, আফজাল আঙ্কেলের পরে সেকেন্ড কল এটা, যখন যে আসলে এই অভিনয়টার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। কনফিডেন্স লেভেলটাও বাড়ে। হ্যাঁ, এবং সেটা ওই যে শেখার, বড় বড় মানুষরা যখন বলে ভালো হয়েছে, তার মানে ডেফিনেটলি ভালো হয়েছে বলেই বলেছে ভালো হয়েছে, তো তখন কনফিডেন্স লেভেলটা অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু এই যে এই মানুষগুলোর অনেক অবদান, যেমন ফরিদি আঙ্কেল আরেকজন আছে, আমার এটাও মনে আছে যে ওনার ডিরেকশনে কাজ করার থেকে তো শেখা, সেটা ছাড়াও একসঙ্গে আমরা সিন করছিলাম দীপঙ্কর দীপনের, এবং উনি আমার অভিনয়ের জন্য উনি শর্ট কাটছিলেন, আচ্ছা, কেটে উনি আমাকে কারেকশন দিচ্ছিলেন যে সজল এই জায়গাটা এরকম বল, সাথে এটাকে একটু অ্যাড কর। এই যে স্পন্টেনিয়াস অ্যাক্টিং কিংবা ক্যাজুয়াল অ্যাক্টিং, এটার সাথে আবার উনি যেমন আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তো এরকম আমি বলি না যে আমার পিছনে আসলে অনেক সিনিয়র মানুষদের অবদান। আসলেই তাই। এবং মানে যে যে নামগুলো তুমি বললে এইমাত্র বাছাধন, ওই নামগুলো এক একটা বড় বড়, অনেক বড় বড় পিলার। হ্যাঁ, মানে ওই যে মেট্রো রেলের পিলার থাকে না, এত বড় বড় সাইজের, ওরকম এক একটা সাইজ। একজন আফজাল হোসেন, একজন সেলিম আলদিন, একজন হুমায়ুন ফরিদি। তো ইউ আর ব্লেসড। আমি আসলে তখন আমি বুঝতাম না, এখন যেমন যখন চিন্তা করি মনে হয় ও মাই গড, মানে কাদের কাছ থেকে আসলে একটা শেখার জার্নি আমার ছিল। ডেফিনেটলি। আচ্ছা, এই যে তারপরে এই যে লাগাতার তারপরে অভিনেতা হয়ে গেল একজন সজল, তো সেই জায়গার থেকে বহু নাটকে অভিনয় করতে 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 অভিনয়টা একটা পর্যায়ে এমনভাবে রপ্ত হলো যে বড় পর্দাতেও সজলের একটা চিন্তা ভাবনা আসলো। সেটা কি করে আসলো, ওই গল্পটা একটু শুনি। বড় পর্দার জায়গাটা না আসলে একটা স্বপ্নের মতো তৈরি ছিল, এবং আমার কাছে বরাবরই মনে হতো যে বড় পর্দার জন্য অনেক সংখ্যক না, কিন্তু সুন্দর ভালো যে গল্প, যে চরিত্রগুলোতে নিজেকে দেখতে চাই, কিংবা দর্শক হিসেবে আমি ওভাবে দেখতে চাই ওই চরিত্রটাকে, কিংবা সজলকে দেখতে চাই, ওরকম কিছু চরিত্রে কাজ করতে চাই। তো ওই ধাক্কা থেকে শুরু, এবং অনেক সংখ্যক করা হয়েছে, আমি সেটা বলবো না, এবং এখনও তাই। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই স্বপ্নের মতো করে আমি যেতে থাকি, হয় না? কারণ ছোট পর্দায় আমার শেখার জন্য অনেক কাজ করা হয়েছে দেবুদা, যে অনেক কাজ করেছি আমি, এবং আমার কাছে মনে হতো যে যত ডিরেক্টরদের সাথে কাজ করব, যত স্ক্রিপ্ট পড়বো, যত তাদের গাইডেন্স শুনবো, আমার শেখার জায়গাটা তৈরি হবে। তুই জীবনে তো মানে নাটক করতে করতে তেনা তেনা করে ফেলছিস, মানে কত নাটক করতে তো মানে মনেও নাই। এবং আমি এত সংখ্যক ডিরেক্টরদের সাথেও কাজ করছি, মেধাবী, এবং সবার কাছ থেকে আমার শেখার জায়গা তৈরি হয়েছে। আমি যেমন এখন তোমার কথা বলতে পারি, আমি একটা নাটক করলাম বৃষ্টি তোমাকে দিলাম, এবং সেখানে দুজন আর্টিস্টের গল্প, এবং তোমার খুব স্পেসিফিক চাওয়া ছিল। তুমি কিন্তু যেমন এক রকমের অ্যাক্টিং প্যাটার্ন পছন্দ করো, কিন্তু সেটার বাইরে আরেক রকমের অভিনয়, এবং তোমার স্পেসিফিক চাওয়ার জন্য কিন্তু আমি হোমওয়ার্ক পর্যন্ত করেছিলাম যে সংলাপগুলো কাটা বলতে হবে, এতটুকু বলতে হবে, আচ্ছা ঠিক আছে এটাকে কিভাবে করে অতটুকুর মধ্যে রাখা যায়, যাতে করে সেটে গিয়ে অপমানজনক করে শব্দ না শুনি। আসলে খুব মনে পড়ে আমারও। আসলে নাটকটা ভালো হয়েছিল, আমরা যেটা বানিয়েছিলাম খুব ভালো, খুব বেশি ভালো ছিল। তো যাই হোক, তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে তেনা তেনা অ্যাঙ্গেলে, হ্যাঁ, যে এত নাটক মানে একটা সময় এরকম হতো যে সজল ছাড়া নাটকই হতো না, এরকম একটা সময় গেছে কিন্তু। হ্যাঁ, কন্টেম্পোরারি তোমার আরো 2-3 জন নায়ক ছিল, বাট তুমি ছিলে সামহাউ রয়েই গেছো, এবং অনেকটা বছর এক টানা কাজ করে গেছো। তো আমি একটু জানতে চাই যে এই যে হয় না একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন একই ধাঁচের চরিত্র করতে যায়, কারণ তোমাকে দিয়ে ম্যাক্সিমাম রোমান্টিক কাজ হয়েছে, একই এই যে এই টানা 10টা নাটকে এই নায়িকার সাথে রোমান্স, টানা 5টা নাটক ওই নায়িকার সাথে রোমান্স, এ করতে করতে একটা পর্যায়ে কিন্তু একটা ইয়ে হয়ে যায়। তো এই সময়টা কি এসেছিল সজল? হ্যাঁ, এবং আমি কেন বলি যে আমার মানে অনেক বেশি গাইডেন্স আমি অনেকের কাছ থেকে পাই। যেমন একটা পর্যায়ে যখন কাজ করছিলাম, এবং আমার আর কাজ ভালো লাগছিল না, মানে ভালো লাগছিল না, কারণ ওই একই গল্প, একই চরিত্র, ইউনিভার্সিটি বয় কিংবা বড়জোর হাজব্যান্ড, এর মধ্যেই আসলে ঘোরাফেরা করছে, এবং হয়তো হয় না গল্পটা হয়তো আলাদা, এবং হয় না সেটা প্রেজেন্টেশন আলাদা, এরকম হচ্ছে। এবং এটাও আমি অস্বীকার করব না যে অনেক ভালো ভালো কিছু কাজের সাথেও আমার সম্পৃক্ততা তৈরি হয়েছে সে সময়। কিন্তু একটা পর্যায়ে যখন ওরকম মনে হচ্ছিল যে আচ্ছা আই নিড টু স্টপ, এটা আমাকে আবার তখন গাইড করছিল জয়াপা। একদিন জয়াপার সাথে শুটিংয়ের মধ্যে নাকি পরে এক সময় কথা হচ্ছিল, তখন অংশুর একটা নাটক মনে হয় বের হয়েছিল, হওয়ার পরে তখন জয়াপা আমাকে একদিন বলেছিল যে সজল গ্রোথটা কোথায়, ইউ হ্যাভ টু থিঙ্ক যে গ্রোথটা কোথায়, যদি না হয় তাহলে বরং স্টপ হওয়া ভালো। তো যেমন বললো, বলার পরে আমার কাছে একটা জিনিস মনে হতো, গ্রো করাটা দরকার ধাপে ধাপে। হ্যাঁ হ্যাঁ, তো তখন মনে হচ্ছিল আচ্ছা ঠিক আছে এর পরের গ্রোথের জায়গাটা কি হতে পারে।
এবং যেহেতু বড় পর্দার জায়গাটা খুব স্বপ্নের জায়গা, তার মানে চাই আসলে ওরকম স্বপ্নের কিছু জায়গার কাজই করতে। কিন্তু একটা বিষয় তো তোর গ্রোথই হয় নাই, সেটা হচ্ছে যে তোর যেখানে আমি সজলকে দেখা শুরু করেছি যখন থেকে এখনো ওখানেই আছে। মানে আমি বলতে যাচ্ছি যে অবয়বের জায়গা থেকে সেই সজল এখনো সেই সজল আছে। এটার রহস্য কি বলে দেয়? আল্লাহর রহমত। ওটা কেউ বিশ্বাস করবে না ভাই, না এটা বল না ভাই, আমরা একটু জেনুইনলি শিখি, বলি, আমরা আমি একটু খুব জানি। রিল্যাক্স বান্দা। আমি কোনো কিছু নিয়ে খুব বেশি টেনশন করি না, এবং এটা একদম সত্যি। মানে আল্লাহর অবদান তো সর্বোচ্চ বেশি, এবং তারপরে আসলে পরিবারের সাপোর্ট। Very nice. এবং আমার মা বাবা, আমার ফ্যামিলি যেভাবে আমাকে আসলে আগলে ধরে রাখে, এটা একটা অনেক বড় এটা বিষয়। আমি নিজের চোখে আমিও দেখেছি। You were a very- আমি মামাস বয়, হ্যাঁ, মামাস ভেরি প্যাম্পার্ড, খুব কিউট, and I enjoy thoroughly যে মাই কিউট ব্রাদার। মানুষগুলো সাথে আছে, যে কারণে আমার কখনো টেনশন মনে হয় না। আচ্ছা, ইভেন আমি কখনো কোনো ফেলিয়ার নিয়েও খুব বেশি চিন্তিত হই না দেবুদা। আমার মনে হয় যে আচ্ছা এটা এটা ফেল করেছে, নেক্সট আই হ্যাভ টু ডু সামথিং বেটার। আমার মনে আছে আমি যখনই ওর বাসায় যেতাম, সজলের বাসায়, অনেকদিন যাওয়া হয় না, আবার যাওয়া উচিত। সেটা হচ্ছে যে ওই বাড়িতে গেলে কিছু প্রথমেই আমাকে একটা এত বড় একটা চকলেট বার ধরিয়ে দেওয়া হতো। তো আমি হ্যাঁ, মা ধরিয়ে দিতেন, আমি ওটা খাচ্ছি, একটা শেষ হচ্ছে আরেকটা আসছে, বাহ ফ্যান্টাস্টিক। তো আমি এটাই বলি যে আসলে ফ্যামিলি ভ্যালুজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? ফ্যামিলি ভ্যালুজ ছাড়া আসলে। এবং সেম গোজ উইথ ইউ। আমি এই জিনিসটা কিন্তু দেখলাম এই আন্টির সাথে তোমার ভীষণ, এবং উনি এখনো পর্যন্ত তুমি কখন কোথায় কি কি অবস্থায় আছো, ইভেন যতবারও আমরা বাসাতেও আড্ডা দিয়ে দিলাম, দেবুদা যে এটা ভেরি ডিফিকাল্ট না এক একজনের টেস্টের বিভিন্ন খাবার রেডি করা, কিন্তু আন্টি কোনোদিনই ওই জায়গায় গিভ আপ করেন না, কোনোদিনই করেন না। ট্রু, ভেরি ট্রু। তো এরকম জীবনের গল্প আরো চলতে থাকবে। আমি পরের সেগমেন্টে না গেলে এইটাই পুরো এপিসোডে এটাই চলতে থাকবে ইনশাআল্লাহ। আমার তো আরো দুইটা সেগমেন্ট আছে, শেষ করতে হবে তো আমার, ঠিক আছে? জি, প্রিয় দর্শক, জীবনের গল্পে আমরা অনেক কিছুই শুনলাম আমাদের সজলের কাছ থেকে। আসলে ওর জীবনের গল্পের অনেকটা অংশের সাথে আমিও জড়িত আছি, তো সুতরাং পুরনো গল্প চলেই আসে। যে গল্পের কথা একটু আগে সজল বলল, বৃষ্টি তোমাকে দিলাম, এটা আমরা একটা টেলিফিল্ম বানিয়েছিলাম, এবং এটা খুব আমার যত কাজ আছে তার মধ্যে এটা আমার খুব প্রিয় কাজের একটা, এবং মনে হয় খুব ভালোই বানিয়েছিলাম। যাই হোক, ওই প্রসঙ্গে পরে আসবো আরেকদিন। চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের যে পরবর্তী ভাগ, সেই ভাগটা খুব মজার ভাগ। সেটা সজল জানে কি না জানি না। ভাগটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে যেটা আমি একটু করতে চাই। সেটা হচ্ছে যে উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য নায়কস ইন দিস ইন্ডাস্ট্রি, হ্যাঁ, বিশেষ করে নাটকের অ্যাঙ্গেল থেকেই যদি বলি, অনেক নায়ক, অনেক হরেক রকমের নায়ক, কিন্তু সেখান থেকে সজলের মধ্যে কি এমন ব্যাপার আছে যে যে কোনো নায়িকা সজল বলতে অজ্ঞান? কোনভাবে শোন, আগে শুনে নে, আগে চোখ বড় করিস না। রেসপেক্টের জায়গার থেকে, সেফটির জায়গার থেকে, ভালো লাগার জায়গার থেকে, ও সজল ভাই তাহলে তো কোনো টেনশন নাই। হ্যাঁ, তো এই ব্যাপারটা আসলে কি, সজল কখনো কোনো নায়িকাকে মানে আনসেফ রাখেনি বা আগলে রেখেছে, এরকম কোনো ব্যাপার? বিশ্বাসী মিলায় বন্ধু। ওটাই তো জানতে চাই, একটু বল না। ওটাই তো বললাম, বিশ্বাসী মিলায় বন্ধু। তোকে বিশ্বাস করে, তোকে ভালোবাসে, এবং অর্জনটা কিভাবে? জেনুইন, এটাও কিন্তু একটা অর্জন, তুই যত যাই বলিস না কেন। সব নায়িকারা তোকে ভালোবাসে, এটা এই ভালোবাসাটা অকৃত্রিম, এটা অন্যভাবে বলছি না আমি। এটা কেন? এটাও যদি বলি, এটাও একটা ওয়ান অফ দি বিগেস্ট ব্লেসিং আমি বলবো। আমি এমনি থেকে একটু জেনুইন টাইপ মানুষ, মানে যা বলতে চাই, যা ইনসাইট ফিল করি, আমার এক্সপ্রেশনটা ওটাই থাকে। এবং হয় কি যে যদি আমরা আসলে লম্বা দিন কোথাও যেতে থাকি, ইউ ক্যানট অ্যাক্ট সো লং, সেটা সম্ভব না, ওই ভিতরের জায়গাটা বের হয়ে আসবেই। তো আমার জার্নি থেকে যেটা হয় যে যাদেরকে ভালো লাগে কিংবা যাদের সাথে অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হয়েছে, তো আমি খুব জেনুইন থাকার চেষ্টা করেছি, খুবই জেনুইন। হয় না যে কখনো যদি কোনো একটা বিষয় ঠিক লাগেও নাই কিংবা কোনো একটা জিনিস পছন্দও হয় নাই, আমি খুবই স্পোকেন ছিলাম। কেউ হয়তো ভুল বুঝলেও টেম্পোরারি ভুল বুঝছে, এবং পরে হয়তো নিজে রিয়েলাইজও করছে যে আসলে কোনো খারাপ উদ্দেশ্যে কোনো কিছু বলা না কিংবা করা না। তো ওটা মনে হয় খুব বেশি কাজে দেয়, এটা আমার কাছে মনে হয়। না, আমি এটা দেখেছি, কারণ যে কোনো জায়গাতেই যদি তোর নামটা আসে, আমিও যখন কাজ করতে গেছি, ও সজল ভাইয়া, ওকে ওকে,
আমি তখন বুঝতাম না ওকে ওকে মানে ওর ক্ষেত্রে কেন তো ওকে ওকে হয়, অন্যের ক্ষেত্রে এত ওকে ওকে হয় না যতটা না তোর ক্ষেত্রে হয়। আই লাভ মাই অল কো-আর্টিস্ট। আচ্ছা, এবার কো আর্টিস্টের জায়গায় আসি, এই লাভ লসের জায়গায় আসি। সেখানে অনেকের সাথে তোর কাজ করা হয়েছে, তো সেখান থেকে থাকে না কিছু ভালো এক্সপিরিয়েন্স তো সবসময় থাকে, কিছু বিটার এক্সপিরিয়েন্সও থাকে। কিছু নাম মেনশন করার দরকার নেই, দু একটা ইনসিডেন্ট কি এরকম আমরা জানতে পারি যেখানে তোর মনে হয়েছে যে এই নাটকটা আমি কেন করতে এসেছি, বা আমার বিপরীতে যিনি আছেন তার সাথে আমি কেন কাজটা করলাম? ওরকম এক্সপিরিয়েন্স একটু কম, কিন্তু কিছু কিছু ছিল। যেমন হয় কি যে আমরা একটা সার্টেন প্রিপারেশন নিয়ে যাই তো সেটে, যাবার পরে যদি আসলে কোনো র্যাশনাল কারণে কারো দেরি হচ্ছে সেটা আসলে কোনো বিষয় না, কিন্তু যদি সেটা র্যাশনাল কারণে না হয় এবং কি হয় আমরা কিন্তু আসলে আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করে সেটে অন টাইম পৌঁছাই। আজকে কিন্তু ইউ ক্যান টেক প্রপার শাওয়ার, ইউ ক্যান টেক প্রপার ফুড, তোমাকে অন টাইম সেটে পৌঁছানো মানে হচ্ছে তোমাকে ওই টাইমটাও ক্যালকুলেট করতে হবে যে রাস্তায় কতক্ষণ তোমার সময় লাগছে, তোমার ঘুমটাকে তোমার কমাতে হবে। তো সব এগুলো হয়তো বিহাইন্ডের গল্প, এগুলো হয়তো শুনলে কেমন লাগবে আমি জানি না, কিন্তু এটা দিস অল থিংস আমার জন্য ম্যাটার করে। অফকোর্স আমার কাছে মনে হয় যে 1 ঘন্টা আমি যদি বেশি ঘুমাতে পারি তাহলে হয়তো ব্রেনটা আরো বেশি ঠিকঠাক থাকবে, কিংবা আমি হয়তো রাতে আরো 1 ঘন্টা প্রপার থাকবো। একটা সার্টেন টাইমের পরে কিন্তু ব্রেন কলাপস করা শুরু করে। তো ওরকম খুব বেশি না, 1-2টা জার্নি আছে যে হয়তো অনেকক্ষণ হয়ে গেছে আসেন নাই, এবং যখন আসছেন তখন আসলে কাজ করার সম্মান দিয়ে কথা বলছিস, আসেন নাই আসছেন যখন, বল বল সম্মান দেওয়া উচিত, তুই বল। ওটা খারাপ লাগার একটা জায়গা হয়েছে যে আচ্ছা হতেই পারে যে আজকে কারো যদি কেউ যদি মনে করে অনেক দেরি করেও আসবে, তো সেটা বলে দিলেই পারতো যে আচ্ছা 2টার দিকে আসবো কিংবা 3টার দিকে আসবো, কিন্তু ওটা ওই জায়গাগুলো একটু বিরক্তিকর লাগতো। একটা সময় এরকম কি হয়েছে কোনো মানে সজলকে এরকম শুনতে হয়েছে যে একটা না, যেটা হয়েছে যে অনেকগুলো কাজ করতে গিয়ে যেটা হয়েছে যে স্টেরিও টাইপ হয়ে যাচ্ছে সজল, এটা কি শুনেছো সজল? হ্যাঁ হ্যাঁ শুনেছি, বহু শুনেছি। কিরকম? যেমন যখন অনেক বেশি রোমান্টিক গল্পগুলো করা হতো, এবং বিং ভেরি অনেস্ট আমার কিন্তু চাওয়া ছিল না যে রোমান্টিক গল্পগুলোতে কাজ করব। আমার কিন্তু চাওয়া ছিল, যেমন যারা আমার ক্লোজেস্ট তারা কিন্তু জানে, যেমন তোমার ওই গল্পের সময় থেকে বলি যে যেই গল্পটা আমরা করেছিলাম ওটা রোমান্টিক, কিন্তু ওটা কিন্তু গল্পটাই আলাদা ছিল, আলাদা, একদম আলাদা, এবং যেই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, এবং যেই এইজে গিয়ে যেই এইজের পোর্ট্রেশন সেটা কিন্তু আমিই না, না একেবারেই না। তো তার মানে কিন্তু ভালো লাগে, কিন্তু ওটা কথা আমরা তো 10-12 বছর 15 বছর আগের গল্প, 12 বছর 12 বছর তো হবেই। হ্যাঁ, এবং ওই ক্যারেক্টারটা ধারণ করার মতো কিন্তু তখনও আমার মগজই তৈরি হয়নি, কিন্তু ভালো লাগে কিন্তু ওসব। কিন্তু যখন যে ওরকম ধরনের গল্প করা হচ্ছিল তখন আমার মানে মানুষ বলবে কি, আমার নিজেরই মনে হতো যে আর কত একই রকম। এবং হয় না যে এই চরিত্রগুলোতে যত যাই চেষ্টা করো খুব আলাদা করে কিছু করবার কিন্তু থাকে না। এটা ডিফিকাল্টও, যেমন একটা রোমান্টিক সিনে কিন্তু প্রেশার খুব হাই হয়, খুব বেশি অনেক কিছু করলে কিন্তু আসলে সেই ওই আবহটা নষ্ট হয়ে যায়। তার মানে খুব ইন্টু থেকে আসলে সংলাপগুলো বলা এবং খুব রিয়াকশন হোল্ড অন রেখে আসলে করা, সেটা চর্চার একটা বিষয় আছে। কিন্তু বারবার একই রকম করতে লাগলে দর্শকের কাছে আরামের জায়গাটা নষ্ট হয় এবং নিজের কাছেও লাগে। ওটা আমার হয়েছিল, এবং আমার তখন থেকে মনে হচ্ছিল যে আসলে আমি কি চাই, মানে আমি চাই আসলে ওই ধরনের চরিত্রগুলো করতে যে চরিত্রগুলো আসলে আমি না। কি হবে, হয়তো ফেইল করব বড়জোর, না হলে উইন করব, আর না হলে শিখবো, এই 3টার বাইরে তো কিছু হবে না। তো লেটস ট্রাই দ্যাট থিং। তো তুই এত অপটিমিস্টিক কেন? আমার কথা হচ্ছে বলে তো যাবো না, মানে যাই দেখতে পারি না এটা তো তুই জানিস, আমি তোকে একেবারে ভয়ঙ্কর অপছন্দ করি, এটা তো তুই জানিস। আমি দেখতেই পারি না আমি সজলকে, অসহ্য লাগে আমার। দিস হোয়াট আই অ্যাম, এবং আমি একটু রিস্ক টেকার, এবং আমার তখন এটা মনে হতো যে যখন অনেক বেশি কাজ করছি ওই অবস্থায় কিন্তু ডিসিশন নেওয়া যে এরপরে কাজ করবো না, এবং না করি, এবং এরপর তখন মনে হচ্ছিল আচ্ছা আই হ্যাভ টু ওয়েট, আমি আসলে ডিফারেন্ট চরিত্রের জন্য অপেক্ষা করি। ফ্রাস্ট্রেশন তোকে কখনো গ্র্যাব করেনি একটু? কখনো সজল ফ্রাস্ট্রেটেড হয় নাই? ফ্রাস্ট্রেটেড না, তবে ওই জার্নি তো সবারই হয়, তাই না, যে যখন ইউ আর ওয়েটিং ফর গুড ওয়ার্ক এবং সেটা সঙ্গে সঙ্গে ঘটছে না, তখন কিন্তু একটা খারাপ লাগা তৈরি হয়, কারণ এন্ড অফ দ্য ডে আমি তো অভিনয়টাকে ভালোবাসি, এবং এই রিয়েলাইজেশনটাও আমার খুব পরে এসছে যে আমি আসলে মনে প্রাণে অভিনয় ভালোবাসি।
কিন্তু এটা কি এটা যেমন বলে না যে নতুন অতিথি এসেছে তাকে ছেড়ে দিতে হবে স্থান, এটা কবিতায় ঠিক আছে, এবং এটা কবিতায় সত্যি। এটা সত্যি, এটাও ঠিক আছে, কিন্তু স্থান ছেড়ে এত কষ্ট করে একটা স্থান অর্জন করার পর ওটা ছেড়ে দেওয়াটার মধ্যেও কিন্তু একটা দুঃখজনক ব্যাপার আছে। তো যখন সজল দেখলো যে নতুনরা আসছে, খুব স্বাভাবিক, নতুনরা নতুনদেরকে দেখে মানুষ, এখনকার জেনারেশন ওই নতুনদের উপরই বেশি অ্যাট্রাক্টেড হবে, যত না আমাদের জেনারেশন আবার আমাদের উপরে ছিল। এক্স্যাক্টলি। তো ওই টেকটা সজল, ওই ব্যাপারে সজলের টেকটা কি, মানে সজল এটা আসলে ঘটবেই। যেমন কিছু এই দুনিয়াটা তো আসলে সামনে বাড়তো না যদি আমরা ওভাবে করে চিন্তা না করতে পারি। যদি জেনারেশন টু জেনারেশন না আগাতে থাকে তাহলে আসলে দুনিয়ায় তো সামনের দিকে আগাবে না। এটা খুবই মানে স্বাভাবিক একটা প্রক্রিয়া, এবং ওই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই আসলে নিজেকে অ্যাডজাস্টটা করে নিতে হবে। এবং আমরা যেটা বলতে চাই, সরি, হ্যাঁ বল, তুই বল। এবং আমার কাছে অন্য একটা বিষয় মনে হয়, যেটা হচ্ছে যেমন এই কথাটাও আমি আরেকজনের কাছ থেকে শুনেছিলাম, মাহফুজ ভাই। মাহফুজ ভাই যেমন একটা কথা একবার একটা গেট টুগেদারের সময় বলছিলেন যে বিষয়টা কি, অভিনেতা যারা তাদের না আসলে সবসময় প্রিপেয়ার থাকতে হয়। হ্যাঁ, সব সময় প্রিপেয়ার থাকতে হয় যে কখন কোন চরিত্রটা তোমার জন্য তৈরি হবে, ইউ ডোন্ট নো। এক্স্যাক্টলি, ইউ নেভার নো। এবং যখন তৈরি হবে যেন তুমি রেডি থাকো, তুমি ওটা করতে পারবা। ওটার জন্য যেন তোমাকে আবার নতুন করে রেডি না হতে হয়। তো ওই ড্রাইভটা আমার খুব, ওই সংলাপ, ওই কথাটা যেমন ভালো লেগেছে, তেমনি আমার এই ড্রাইভটাও মজা লেগেছে। আমার কাছে এটা মনে হচ্ছে যেমন নতুনরা আসবে, নতুনরা একটা জায়গা নেবে এবং তারা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই সাথে যদি আমরা নিজেরাও নিজেদেরকে রেডি করে রাখি, তাতে করে যখন আসলে ওরকম ঘটনা আবার ঘটার দরকার ঘটে যাবে। আমরা জানতাম যে সজল একজন মডেল, ভালো মডেল, সজল একজন উপস্থাপক, সজল একজন র্যাম্পে কাজ করা খুব চমৎকার একজন র্যাম্প ওয়াক করা একজন ছেলে, সজল একজন ভালো অভিনেতা, টিভিতে এবং সিনেমাতেও খুব শাইন করছে। আজকে একটা পরিচয় যুক্ত হলো, সজল একজন দার্শনিক। আমরা একজন ফিলোসোফার সজলের সাথে কথা বলছি। অনুষ্ঠানটা একটা অন্য মাত্রায় চলে গেছে, আধ্যাত্মিক সজলকে আমরা পেয়েছি। তো এবং আমি কিন্তু ম্যাক্সিমাম আড্ডা অ্যাটেন্ড করি এবং আমি খুব ভালো শ্রোতা। হ্যাঁ, এবং আমার কাছে এটা মনে হয় দাদা, যেমন এই যে যখন তোমাদেরও আড্ডা হতে থাকে, আমি যেমন দেখি যে তোমরা কিন্তু কোন কোন জিনিসটা আমাদের এখানে অনেক বেশি মিসিং হচ্ছে, এই যে ধরো অ্যাক্টিংটা কেমন হতে পারে, কোন জায়গার জন্য কেমন ধরনের অভিনয়টা হলে ভালো, এই ডিরেক্টর এবং আর্টিস্টদের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে। যখন দেখা যায় তোমাদের এই আড্ডাতে বসি, যখন কিনা তোমরা আসলে বলতে থাকো, তখন আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো যদি আসলে সবাই বিলং করতে পারতো, তাহলে সবার কিন্তু ওই দেখার জার্নিটাও সুন্দর হতো। ওই যেটা বললি না তুই, যে ডিফারেন্সেস বা একটা গ্যাপ, এই গ্যাপটা খুব খারাপ, খুব খারাপ। গ্যাপটা যত গ্যাপের কমে আসবে, হ্যাঁ, দৈর্ঘ্যটা যত কমে আসবে তত ইজি হবে। এবং ডিরেক্টরের জন্য, আর্টিস্টের জন্য, এবং ডিরেক্টর আর্টিস্ট সবার একটা কাজের প্রেমের জায়গা থাকা উচিত। অন্য যদি ভালো না লাগা থাকে সেটা নাই থাকতে পারে, কিন্তু কাজের প্রেমের জায়গা থাকা উচিত, যেখানে আসলে চাওয়ার পাওয়াটা খুব সুন্দর যেন হয়। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলো সজল, সেটা হচ্ছে যে দীর্ঘ অনেক বড় যাত্রা একটা, হ্যাঁ, অনেকটা, তুই এরকম করে তাকে আছিস কেন? আমি খারাপ কিছু বলছি না, যা বলবো ভালো বলবো, টেনশনের কিছু নাই। আমি আজকে এখানে তোর খারাপ কিছু বলবোই না, হ্যাঁ, তো নাই অবশ্য খারাপ কিছু, বলবো কি আমি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা দীর্ঘ যাত্রা, অনেক বড় যাত্রা, তো সেইখানে সজলের সবার জন্যই যেরকম আপস অ্যান্ড ডাউনস হয়, সজলের জীবনে এরকম হয়েছে। কখনো কি এরকম মনে হয়েছে, বিইং অ্যান অপটিমিস্টিক গাই, তারপরেও যে ধুর করবো না আর কাজ, আর হবে না আমাকে দিয়ে কিছু, যাই গিয়ে এবার হলো তো অনেক, না এরকম হয়নি? আমার একদম একবারের জন্য এটা মনে হয়। বেহায়া, আসলে খুবই বেহায়া, বেশরম, একদম। আমি বললাম না, আমি খুব যে ভালো, আসছে, যাওয়ার কোনো নামই নাই। একদম না, আসছি তো আসছি ভাই, একদম চাইলেও পারবা না কেন। আচ্ছা, বেহায়া, ভালো লাগলো না আমার একদম। আচ্ছা, এই সেগমেন্টের আমি একদম শেষ কোয়েশ্চেনটা করছি, সেটা হচ্ছে যে কখনো কি সজল, যেই কারণে সজল কে মানুষ বেশি প্রথম দিক থেকে যখন মানে একেবারে কাছে টেনে নিয়েছিল, সেটা হচ্ছে উপস্থাপনা, সজলের উপস্থাপনা, লাইভ একটা প্রাণবন্ত উপস্থাপক ছিল সজল। তো সেই উপস্থাপনাটা সজল কতটুকু আসলে কি মিস করে বা করে না? না, আমার কাছে ওটা একটা জিনিস মনে হয় যে ওটাই আমি মনে হয় পারি না, এটা আমার জেনুইনলি মনে হয়। এবং দেবুদা, ওই সময় যদি বলি, আমি কিন্তু তখন যেমন ওটা করার সময় কিন্তু কয়েকজনেরটা খুব দেখতাম। একজন হচ্ছে তুমি, জেনুইনলি, এবং তোমাকে আমি বলছি, হ্যাঁ এরকম করলা কেন তুমি,
না মানে এরকম করলাম যে তুই যেন পুরোটা আরো বলিস, দর্শকরা যেন আরো বুঝতে পারে। হ্যাঁ, এবং আমি তোমার যেই ডায়লগ বলার যে স্ক্যান করাটা, হাত এরকম রেখে তুমি এবং তোমার কিন্তু একটা আলাদা বলার ধরন আছে, তুমি এভাবে ঘুরে এখান থেকে এসে তারপর বলো। প্রবাল দা একজন, সংকেত দা, আফজাল হোসেন, আনিসুল হক, হ্যাঁ, যেমন আমি ওনাদেরগুলো আবার তখন দেখা শুরু করছিলাম যে আচ্ছা এত সুন্দর করে কিভাবে বলে, এবং প্রত্যেকটা শব্দ পরিষ্কার, কোনো টেল ড্রপ নাই, এবং যেটা বলছে খুব মিনিংফুল এবং খুব শর্ট প্রিসাইজ ওয়েতে বলছে। তো ওই জিনিসগুলো দেখতাম, তো দেখার পর আমার মধ্যে আছে আমি আমারটা আমার মতো, কিন্তু অত সুন্দর না, এটা আমার কাছে লাগতো। এটা একদম অকপট স্বীকারোক্তি। ঠিক হ্যাঁ, উইথ দিস স্বীকারোক্তি আমরা এই ভাগটা শেষ করে শেষ ভাগে যাই, যাবো? ঠিক আছে প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ যে ভাগটা সেখানে পৌঁছে গেছি। শেষ ভাগটার নামটাও খুব ইন্টারেস্টিং। নামটি আপনারা খুব ভালো করে জানেন, সজলকে একটু জানিয়ে দিচ্ছি। নামটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। সিনেমা একটা বড় প্ল্যাটফর্ম, বড় জায়গা, বড় মাধ্যম। তো সেটা কি সজলের এরকম না যে হয়তো এখন নাটকটাকে কি সজল নিজের থেকেই কমিয়ে নিয়েছে, নাকি না নাটকের বাজারে সজলের মূল্য একটু কমে গেছে বলে ভাবলো যে না দূর নাটক তো শেষ হয়ে একটু সিনেমাতে ট্রাই নেই, এরকম কি কিছু কি আসলে? না, বিষয়টা ওটাও না। তা কি সজলকে অনেকদিন সিনেমাতে আরো আগে দেখার কথা ছিল, সজলকে ওভাবে পাইনি, এখন পাচ্ছি বেশি করে, কেন? সজলের চেহারা সুন্দর হয়ে গেছে, বেশি বেশি নায়ক নায়ক হয়ে গেছে? সেটাও না আসলে, বললাম যে তখন যে আমার কাছে খুব সংখ্যক ছবি আসছে সেটাও না, যে ধরনের ছবি আসছে তার কিছু করতে ইচ্ছে হয়েছিল, কিছু করতে ইচ্ছে হয় না, এটা একদম সত্যি। আর হচ্ছে নাটকের জায়গাটা যদি বলি যে একটা সার্টেন টাইমের পরে কিন্তু আসলে নিজেই নাটকটা, আমি তো বললামই যে আমি নিজেই কমাচ্ছিলাম, যে একটু যেমন আমি একটা সার্টেন টাইমের পরে এসে কিন্তু বার্তা প্রধান নাটক করতাম, হয় না যে মেসেজ নির্ভর নাটক, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা বাবা মার গল্প হতে পারে, সেটা পরিবারের গল্প হতে পারে, সেখানে হয় না যে কোনো রকমের একটা ছোট বার্তা হলেও থাকতে হবে, এবং আলহামদুলিল্লাহ সেটাও ভালো ছিল। কিন্তু তারপরের জার্নিতে এসে যেটা দেখলাম যে নাটকটা তো আসলে একটু ভিউজ টাইপের হয়ে গেল, এবং ভিউজের জায়গাগুলো আসলে এমন যে ওখানে ওই ক্রাইটেরিয়ার নাটক না করলে কিন্তু ভিউজ আসলে তৈরি হবে না। এখন সেই ক্রাইটেরিয়ার নাটকের সাথে আসলে আমি নিজেকে কতটা অ্যাডজাস্ট করতে পারবো, সেটা আমি আসলেও পারবো কিনা সেটাও একটা যেমন কোয়েশ্চেন, তেমনি সেটার সাথে আসলে আমি মেন্টালি অ্যাডজাস্টও করতে পারবো কিনা সেটাও একটা বিষয়। তো সব মিলে আমার কাছে তখন মনে হতো যে না, আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, রাদার আমি আসলে যে ধরনের কাজগুলো করতে চাই আমি সেগুলাই করি। এবং যদি সেটাও বলি যে কাজ কিন্তু নাটকের কমানো শুরু হয়েছে হচ্ছে 2016-17 থেকেই, 17-18 থেকে, এবং ইটস আ প্ল্যান ওয়ে, প্ল্যান্ড থিং, মানে হ্যাঁ মোটামুটি আচ্ছা একদমই ওই এক বছরের সময় বলতে পারি যে তখনও যখন ঈদের অনেক সংখ্যক কাজ, আমি কিন্তু তখনই কাজ না বলতে শুরু করে দিই যে আসবো না। ওকে আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বড় পর্দা ছোট পর্দা, আমি পর্দাটাকেই ভালোবাসি আমরা, হ্যাঁ, আমি কখনো ডিসক্রিমিনেট করতেও চাই না, যে বলে না কাজই, কিন্তু তারপরেও যদি বলা হয় যে কোনটা একটু বেশি ভালো লাগে, রোমান্সিং হিরোইন ইন ছোট পর্দা আর রোমান্সিং হিরোইন ইন বড় পর্দা কেন রোমান্স বেশি বেশি করতে হয়? আমি ঠিক জানি না, বললাম না একটা স্বপ্ন, আর প্লাস হচ্ছে ওখানে না একটু খোলা কাজ, এটা একদম সত্যি, একটু খোলা কাজ, একটু ইলাস্ট্রেট থাকে, একটা শটের জন্য অনেক যত্ন আছে, হয় না যে ইভেন চাওয়াটা কি সেটাও খুব পরিষ্কার থাকে, যেটা কিন্তু আমাদের এখানে ছোট পর্দায় কিন্তু সময়ের সাথে যুদ্ধ করে কাজ, এখনো তাই। তো দেখা যায় ওখানে কিন্তু মানে যেটা হয় যে ওখানে একবার জড়িয়ে ধরলেই কাট, ওকে, এখানে অনেকবার রিহার্সাল করা যায়, মনিটর করা যায়, চাওয়াটাও খুব ডিসকাশনস করে জায়গায় যাওয়া, তুমি এইভাবে জড়িয়ে ধরবে আমাকে, আমি তোমাকে জাপটে জড়িয়ে ধরবো, কে চায় এসব মিস করতে বলো? অফকোর্স এন্ড হোয়াই নট, এবং মানে ডেফিনেটলি। আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গে আমরা নাই যাই। আচ্ছা, সজলের চাওয়াটা কি সিনেমার ক্ষেত্রে? সজলের চাওয়া কি, বা সজলের কোনো ইনসিকিউরিটি আছে সিনেমা নিয়ে, যে আমি তো সিনেমা এখন করছি? ইনসিকিউরিটি বলবো না, যদি আসলে একটু ভালোভাবেও তাকাই যে আমাদের এখানে এখন কিন্তু
এমনি হল সংকট, তার মধ্যে যে ছবি তৈরি হচ্ছে, ছবি যে আসলে অনেক তৈরি হচ্ছে সেটাও না, না আবার ভালো ছবির কথাও যদি বলি সেটার সংখ্যা আরও কম, এবং আর্টিস্টও এখানে মানে হয় না যে, এবং ধরেই নেই যে আসলে রেশিও করে নিয়ে আসলে হয়তো কয়জনের কাছে কিভাবে যেতে পারে, তাতে করেও যে খুব বেশি সংখ্যক ছবি ছবি তৈরি হচ্ছে সেটা নাই। তো এক রকমের হিসাবের জায়গাটা আমি বললাম, তো ওখান থেকে আসলে যে কটা যেমন করে আসলে তৈরি হবে, যে কটা আসলে করার সুযোগ তৈরি হবে, এবং সেটাতে আমি চেষ্টা করবো আমার বেস্ট ড্রাইভটুকু দিতে। এটাই হচ্ছে আমার আপাতত চিন্তা। সেখানে যেহেতু টিভি মাধ্যমে সজলের পদচারণার জায়গাটা এত বড়, এত বৃহৎ, তো সেখানে যেটা হয় যে সজল সবাইকে চেনে, সবাই সজলকে চেনে। কিন্তু ফিল্মে যেটা হয় যে সজলকে তো সবাই দর্শক হিসেবে সবাই চেনে, বাট এই জায়গাতে সজল রিলেটিভলি নিউ ইন এ ওয়ে, সত্যি তাই। তাই না? তো সেই জায়গায় কমিউনিকেশনসের জায়গা হোক বা হোক, সজলের প্ল্যানটা কি, যে সজল কি আদৌ সিনেমাতে কাজ, মানে যেরকম করে নাটকে একটা সজল রাজত্ব করেছে, সিনেমাতেও কি সেটা করতে পারবে কিনা সজল? সেটা সময় বলবে, কিন্তু আমি যেমন যদি এখন জেনুইনলি বলি যে ইনশাল্লাহ এই বছর থেকে একদম ফিল্মেই কাজ করব। এটা এটা অন স্ক্রিন বললে তুমি? একদম, আচ্ছা, ইনশাল্লাহ। ভেরি গুড। তাহলে আমাদের যারা ডিরেক্টররা আছি, ফিল্ম ডিরেক্টররাও যারা আছে, তারা এখন সজলের সাথে নির্দ্বিধায় একদম কথা বলতে নির্দ্বিধায় পারে। আমার সাথে কথা বলতে পারে, এবং আমি সব রকমের ছবি করব ইনশাল্লাহ। আচ্ছা, এবার যেহেতু সজল চলে এসছে এবং সামনে আমাদের ঈদ, এবং ঈদে সজল একটা ছবি রিলিজ হচ্ছে, যদিও আমি এই অনুষ্ঠানে সিনেমা নিয়ে ওভাবে প্রমোশন করি না, কিন্তু যেহেতু এটা এই তুই বলেই আমি একটু বলতে চাচ্ছি, বা তোকে একটু বলার সুযোগ দিচ্ছি, বা তুই সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নে একটু। হ্যাঁ, একটু বল, হ্যাঁ, এই সিনেমাটা সম্পর্কে, তোর ভূমিকা সম্পর্কে, এক্সপেকটেশন সম্পর্কে, দর্শকরা কেন দেখবে এই ছবি? আম, এমনি থেকে এই যে আসলে সিরিয়াস হয়ে গেল সজল। হ্যাঁ, এটা কি গুছিয়ে আমি বলতে পারবো না? বল। ওর জন্য গুছিয়ে বলা সম্ভব না। আচ্ছা, তারপর আমি বলছি। জিন 3 নামটা যেমন আলাদা, এবং আমি এটা বিশ্বাসও করি যে আসলে এ ধরনের গল্প আমাদের এখানে কম, তো গল্পের জায়গা থেকে আসলে ছবিটা আলাদা। এবং যতটুকু আমি জানি যে সত্য ঘটনা অবলম্বনে আসলে জিনের সিরিজগুলো আসছে, এবং এবারের কিস্তিতেও কাজ করছি, এবং ইতিমধ্যে আপনাদের সামনে কন্যাকান্তি এসেছে। আপনারা ভীষণ ভালোবাসা দিয়েছেন, আমরা কৃতজ্ঞ, এবং আশা করছি যে ছবিটা, এবং বিশ্বাস নিয়ে বলছি যে আপনাদের ভালো লাগবে, এবং পরিবারের সবাইকে নিয়ে এসে আপনারা ছবিটা দেখতে পারবেন। এবং এটাও কথা দিচ্ছি, আমি যেই ছবিগুলো করব ইনশাল্লাহ সব পরিবারের মানুষ নিয়ে এসে দেখতে পারবেন। পয়সা দিস পরে আমাকে, কারণ আমি আমার জন্য আর দুই কথা বলে দাও। প্রমোশন। হ্যাঁ, আমার জন্য দুই কথারও বলে দাও। আচ্ছা, অনুষ্ঠানের শেষে বলবো, দাঁড়া। এখন কো। আচ্ছা, প্রিয় দর্শক, সজল আমার খুব কাছের প্রিয়, এটা আপনারা বুঝে গেছেন, কিন্তু তার পাশাপাশি একজন অভিনেতা সজলের একটি চমৎকার ছবি রিলিজ হচ্ছে। এই ছবির বাইরেও যেই সমস্ত ছবিগুলো রিলিজ হচ্ছে, সব ছবিকে আমাদের শুভকামনা। এই ছবি সহ সবগুলো ছবি আপনারা দেখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে, এটা শেষ প্রশ্নই করি, যেহেতু সিনেমার মুডে চলে এসেছি আমি, তো এখন জিনিসটা হচ্ছে, আমি এভাবে যদি বলি, আমি আবারও বলি, আমি খুব রেসপেক্ট দিয়ে চেষ্টা করি সবারকে, যাতে সবার সমতাকে রেখে, যদিও পার্সোনাল পছন্দের জায়গা থাকেই, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য স্টার্স। এখন আমি ওভাবে যদি ভাগ করি যে দুজন স্টার, দুজন সুপারস্টার, কিরকম 5টা ছবি রিলিজ হচ্ছে, দুজন তারকা, একজন হচ্ছেন হালের জনপ্রিয় তারকা সিয়াম, একজন হচ্ছেন হালের জনপ্রিয় তারকা নিশো, এবং দুই মাধ্যমের দুজন সুপারস্টার, মোশাররফ করিম, আমি তাকে সুপারস্টার বলবো, এবং মেগাস্টার শাকিব খান, মাঝখানে জিন হয়ে তুই। ব্যাপারটা, কম্পিটিশনের ভাইবটা কতটুকু, আগুনের আঁচটা কতটুকু লাগছে? আমি এখানে বলবো যে আমি তো আসলে উৎসব দেখতে পাচ্ছি। ওকে, উৎসব দেখতে পাচ্ছি হচ্ছে কারণ যাদের নামগুলো বলা হলো তারা নিজেরাই আমার আসলে খুব প্রিয়, একদম সত্যি। এবং যেহেতু অভিনয় ভালোবাসি, তার মানে আসলে যারা আসলে এই জায়গাটাতে ভালো কাজ করেন তাদের প্রতি কিন্তু একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসা আমার আছে, একদম বাই হার্ট আছে। এবং একজন যদি সাকিব ভাইয়ের কথা বলি, সাকিব ভাই তো আসলে এমন একজন যিনি কিনা আসলে এত বছর ধরে এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন, যেটা আসলে কাবিলে তারিফ। এটা আসলে যে কোনো কিছুর অনেক ঊর্ধ্বে। এবং সবাই মিলে যদি এরকম ছবি আসতে থাকে এবং বিভিন্ন রকমের গল্প আসতে থাকে, এবং দর্শক ঘুরে ফিরে নিজেদের পছন্দের ছবিগুলো আগে দেখুক, তারপর ঘুরে ফিরে বাকি ছবিগুলো দেখুক, একটা উৎসব তৈরি হোক, সেটাই আমার চাওয়া। এবং
এটাও বলতে পারি যে কটা ছবি আসছে সবগুলো ছবি ভালো, সবগুলো ছবি ভালো এবং ইনশাল্লাহ দর্শকরা হতাশ হবেন না এবার। থ্যাংক ইউ, অ্যান্ড উইথ দিস গুড নোট আমরা আপাতত শেষ করি আজকে। ইনশাল্লাহ। ঠিক, থ্যাংক ইউ। সজলকে আবারও ধন্যবাদ জানাই এই পর্দার মাধ্যমে, এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠানটি দেখেছেন এবং আমাদের এই অনুষ্ঠানগুলো দেখে থাকেন। সবাইকে আবারও আহ্বান জানাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অফকোর্স বিশ্বাসে মিলায় বন্ধু এই অনুষ্ঠানটির সাথে থাকবেন বন্ধু হয়ে। ধন্যবাদ।